বাংলায় নতুন বছরের প্রথম দিনটা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার মানুষের কেটেছে যন্ত্রণায়, চোখের জলে। একই অবস্থা দুর্নীতির জেরে চাকরিহারাদেরও। সংসার চালানোর একমাত্র সম্বল চাকরিটা হারিয়ে তাদেরও চোখে জল। আমার ছেলে প্রতিদিন আজকে সকালবেলা এখন উঠে জিজ্ঞেস করে, বাবা তোমার আজ স্কুল নেই? আমি বলি যে স্কুল থেকে এখন ছুটি হয়ে গেছে বাবা আমার। কোথাও অশান্তি কেড়েছে ঠিকানা, কোথাও দুর্নীতি কেড়েছে চাকরি। এই মানুষগুলো সবাই এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে। ব্যাপক দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে। অযোগ্যদের পাশাপাশি চাকরি খুইয়েছেন যোগ্যরাও। চাকরি ফেরানোর দাবিতে তাদেরও নববর্ষ কাটল রাস্তায়। শোকের পাহাড় বুকে নিয়ে আন্দোলন আঁকড়ে রাস্তায় চাকরিহারারা। এই সকাল যেন রাতের চেয়ে অন্ধকার, কারণ তারা এখন দিশেহারা। এখানে বসেই বাংলা নববর্ষের প্রথম দিন তারা পালন করছেন। জীবন জীবিকার তাগিদে আজকে এখানে থাকতে আমরা বাধ্য হচ্ছি। আজকে আমাদের এই হালখাতা হলো পুনর্বিবেচনার হালখাতা। এই পুনর্বিবেচনার হালখাতায় আমাদের একটাই দাবি থাকবে যে আমরা যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ সকলকে নিজের নিজের জায়গায়, নিজের নিজের পুরনো কর্মক্ষেত্রে আমরা যেন পুনর্বহাল হতে পারি। দুর্নীতির ভুলভুলাইয়ায় খোয়াতে হয়েছে যোগ্যতার জোরে পাওয়া চাকরি। সেই যন্ত্রণা তো আছেই, তার সঙ্গে আছে অসীম উদ্বেগ। অবস্থান স্থলে নববর্ষের প্রতীকী গ্রিটিংস কার্ডেও সেই উদ্বেগ ফুটে উঠেছে। শুভ নববর্ষের শুভ শব্দটাই কেটে নেওয়া হয়েছে লাল দাগ দিয়ে। আমাদের জন্য নববর্ষ ঠিক নববর্ষ নয়, আমরা চেয়েছিলাম যে একটু স্কুলে ফিরে যেতে। শুভ কথাটা প্রত্যেক জায়গায় কাটা রয়েছে, সেগুলো কেটে দিয়েছে। হ্যাঁ, তো আমাদের জন্য তো এই নববর্ষটা শুভ ঠিক নয়। তো এখানে দেখুন, এখানে অনেক কটা কার্ড আছে। এগুলো আমাদের ছেলে মেয়েরাই, মানে আমাদের যারা ছেলে বা মেয়ে তারা এই কার্ডগুলো আনিয়েছে। আবার এখানে স্টুডেন্টরা আমাদেরকে অনেক কটা কার্ড পাঠিয়েছে। বর্ধমানের বাসিন্দা শঙ্কু পাল বাঁকুড়ার রামলালপুর ঘনবন হাই স্কুলে ইতিহাসের শিক্ষক ছিলেন। আদালতের নির্দেশে চাকরি গেছে তার, চাকরি ফেরত চেয়ে পথে দিন কাটছে তার। আমাদের শুধু একটা চাকরি নয় স্যার, আমাদের এটা সাধনা। এটা শুধু আমার চাকরি নয়, এটা আমার সন্তান সম। একে আমি মানুষ করেছি নিজের বুকের পরিশ্রম দিয়ে, নিজের মেধা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে। চাকরিহারাদের একাংশ ইতিমধ্যেই দিল্লি পাড়ি দিয়েছে। বুধবার তাদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে যন্তর মন্তরে। আর ওয়াই চ্যানেলে যারা অবস্থানে বসে রয়েছেন তারা এই দিন ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত মোবাইল ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করেন। ঘুষের টাকা দিইনি ভাই, চাকরিটা তো ফেরত চাই। কলকাতার এই রাজপথে এই দাবি উঠেছে। আগামীকাল দিল্লির যন্তর মন্তরে তারা প্রতিবাদ জানাবেন। তার আগে কলকাতায় ওয়েলিংটন থেকে ধর্মতলায় এই মিছিল আমরা দেখতে পাচ্ছি। সেই মিছিলে হাঁটছেন যোগ্য এবং যারা চাকরি হারিয়েছেন, যারা এতদিন ক্লাসরুমে ছিলেন, আজকে পয়লা বৈশাখ তাদের রাস্তায় নামিয়ে দিয়েছে। যে পয়লা বৈশাখ যেখানে হালখাতার হচ্ছে চারিদিকে, সেখানে এখানে পুনর্নিয়োগের হালখাতা আজকের এই আন্দোলনকারীদের মূল বক্তব্য। আমি আজকে মাধ্যমিকের খাতা দেখছি। মাধ্যমিকের এক বান্ডিল খাতা আমি হারিয়ে ফেললাম। বললাম আমার বাড়ি থেকে হারিয়ে গেছে বা আমার ট্রেনে আমি ফেলে দিয়েছি ভুল করে। সেই দায় তো আমারই হবে না যে খাতা হারিয়েছে। তাহলে আমি একটা যখন শিক্ষিকা হিসেবে রিক্রুটমেন্ট প্রসিডিওরে গেছিলাম, রিক্রুটমেন্ট অথরিটির দায় এটা। এই দিন বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চিঠি নিয়ে হাজির হন বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের কয়েকজন সদস্য। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক যেন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের একটি বৈঠকের ব্যবস্থা করে দেন, এই আর্জি নিয়ে উপস্থিত হন তারা। তা সম্ভব না হলে 21শে এপ্রিল তাদের নবান্ন অভিযানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে থাকার আহ্বান জানান তারা। যে আমরা দেখেছি মাননীয় দাদার সাথে, মানে আমাদের সৌরভদার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ রিলেশন আছেন, বা আমরা রিসেন্টলি দেখলাম লন্ডনেও উনি গেছিলেন, ওনার বাড়িতেও গিয়েছিলেন। তো সেই সূত্রে আমরা দাদার কাছে অনুরোধ যে উনি মানবিক মুখ্যমন্ত্রীর সাথে আমাদের এই বার্তাটা পৌঁছে দিন। আমরা কোনোভাবেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারছি না। যদি উনি নবান্নের সভাঘরে বা মুখ্যমন্ত্রীর সাথে একটা যোগাযোগ স্থাপন করে দেন, আমাদের মতো এরকম হাজার হাজার বঞ্চিত চাকরি প্রার্থীর তরফ থেকে
দাদার কাছে অনুরোধ জানাতে এসেছি, আপনি একটা ব্যবস্থা করে, যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা নবান্ন অভিযান 21 তারিখ যাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সেখানে আমাদের প্রিয় দাদাকে আমাদের পাশে চাইছি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে যায় পুলিশও। পুলিশের তরফে বলা হয় তারা যেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার অফিসে গিয়ে এই চিঠি দেন। শেষ পর্যন্ত প্রতিনিধি দলের 3 সদস্যকে থানায় নিয়ে যায় পুলিশ। থানায় ঢোকানোর সময় এক আন্দোলনকারী পুলিশের গাড়ি থেকে হুমড়ি খেয়ে নিচে পড়ে যান। বাংলার পুরাতনী গানে আছে, নতুন বরষ জাগায় হরস, সরস করে মন। কিন্তু এ যেন হাহাকারের পয়লা বৈশাখ। পার্থদা, কোথাও কি আশার আলো দেখা গেল? না সুমন, আশার আলো দেখতে চাই, কিন্তু এখনো পর্যন্ত আজকের অবধি যে আলোচনার আউটপুট তাতে কার্যত দেখা যাচ্ছে এই সমস্ত কটা আর্গুমেন্ট সুপ্রিম কোর্টে প্লেস করা হয়েছিল, যা বলছেন এসএসসির কাছে শুধু খটকা, সেটা হচ্ছে সিবিআই এর এই যে তথ্য হার্ড ডিস্কের, এটা তো কোর্টে প্লেসড হয়েছিল। এক্স্যাক্টলি, সিবিআই এর এই তথ্য, এসএসসির এই ইন্টারপ্রিটেশন, এই ডেটা সবকিছু প্লেসড হয়েছিল। প্লেসড হওয়ার পরও সেখানে সুপ্রিম কোর্টের আলটিমেট জাজমেন্ট এসছে যে এটা অ্যাকসেপ্টেবল নয়। একদম, ফলে এই অ্যাকসেপ্টেবল নয় যেটা, সেটাকে অ্যাকসেপ্টেবল করার কাজ সেটা হচ্ছে সরকারের দায়িত্ব। তারা কিভাবে করবে আমরা সিবিআই মনে করে না যে ওটা গ্রহণযোগ্য। হ্যাঁ, এবার বলছি যে সিবিআই এরও তদন্তের অভিমুখ সেটাও হচ্ছে এমন একটা জায়গায় গিয়ে আটকে গেল যেখানেও এদের জাস্টিস পাওয়ার জায়গাটা বন্ধ হয়ে গেল। কার্যত আমি বলবো যে প্রথম থেকেই আমাদের রাজ্য সরকার এবং এসএসসির অসহযোগিতার জন্য আসলে এই প্রমাণ যোগ্য অযোগ্য চাল কাকড় এটা হচ্ছে আটকে গেছিল। আমি সেই জায়গা থেকে আমি এখন বলতে চাইছি যে সবচেয়ে সেন্সিটিভ ঘটনার সময় একটাই, যে আমরা বারবার বলছি যে এই এন্টায়ার অপরাধটা এটা একটা প্রাতিষ্ঠানিক অপরাধ। এই প্রাতিষ্ঠানিক অপরাধে কে ছিল? এসএসসি যুক্ত ছিল, সরকার যুক্ত ছিল। আমি বলছি যে এর সাথে গতকাল ধরে আমি যেটা দেখছি, গতকাল পরশু ধরে পুলিশ, আমি বলছি তারাও যুক্ত। আমি এই যে ছেলেমেয়েরা যারা কসবার অফিসে গিয়ে যারা মার খেলেন, পুলিশের লাথি খেলেন, এটা কেবল অন্যায়, এটা একটা অসভ্যতা চরম। শিক্ষকের গায়ে যখন লাথি মারছেন, তারা বলছেন তারা ডিআই অফিস ঘেরাও করতে গেছিল। ডিআই অফিসে তারা গেছিলেন একটা প্রতীকী প্রতিবাদ জানাতে, আর পুলিশ যেটা করেছে প্রকৃত প্রতিশোধের পথ খুঁজেছে। হ্যাঁ, পুলিশ তারা বলছেন যে এই লাঠির ঘটনা হচ্ছে, তারা তদন্ত করে দেখবেন। এটা কেন তদন্তে আসছে না যে ডিআই অফিসে রাজ্য জুড়ে ছেলেমেয়েরা কেন গেলেন? কারণ আমি বলছি পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘরে 50 কোটি টাকা একদিনে জমা হয়েছে, এটা পুলিশ জানতেন না? সিআইডি কি করেছে? আপনি যদি বলেন যে এই যে ছেলে মেয়ে জেলায় জেলায় টাকা তোলা হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, এটা পুলিশ জানতো না যে ঘটনা ঘটেছে, যার জন্য আজকের এই সাফারার হতে হচ্ছে? আজকে পুলিশ জানতো না যে এসএসসিতেও এই অভিযোগ দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীরা হুইসেল ব্লোয়ারের কাজ করেছে দিনের পর দিন? আমি একটা জিনিস বুঝিয়ে দিন, সেটা হচ্ছে যে এই চাকরিহারা মাস্টারমশাইরা কি চাইছিলেন, যে এসএসসির মিরার ইমেজটা, যেটা প্রেস কনফারেন্সে আমি লাইভ দেখার সুযোগ পাইনি, পরে শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স দেখে যেটা বুঝছি সেটা হচ্ছে যে সিবিআইয়ের যে হার্ড ডিস্কের ডেটা সেটা তারা জমা দেবেন। কিন্তু আমার খটকাটা অন্য জায়গায়, এই সিবিআইয়ের হার্ড ডিস্কের যাবতীয় ডেটা তো কোর্টে জমা পড়েছিল, সেটা গৃহীত হয়নি। তাহলে সমাধান সূত্রটা কোথায়? মানে আমি পাগলের মতো চেষ্টা করছি যে সমাধান সূত্রটা বেরোতে পারে না। কেন? কারণ শিক্ষামন্ত্রী যোগ্য অযোগ্য বলছেন, আপনারা যোগ্য অযোগ্য বলছেন, এমনকি যাদের চাকরি গেছে তারা যোগ্য অযোগ্য বলছেন। কিন্তু চাকরি বাতিল তো যোগ্য অযোগ্যের পুরো হয়নি। চাকরি বাতিল হয়েছে কারা বৈধভাবে চাকরি পেয়েছেন, কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন। আমি ধরে নিলাম আপনার পরিভাষা বৈধ অবৈধ। হ্যাঁ, তো কেন বৈধদের তালিকা দেওয়া গেল না? শিক্ষাগত যোগ্যতা আছে সেই তো যোগ্য। অতএব এসএসসি যদি একটা লিস্ট তৈরি করে যেখানে টেন্টেড লোকেদের নাম আছে, তাহলে সেটা যোগ্য প্রার্থী। সেটা হতে পারে না বিবেচ্য। বেশ, আমি একটা জিনিস কথাটা বলি, সরি, হাইকোর্টের নির্দেশ অনুসারে সিবিআই প্রমাণ জোগাড় করে একটা তালিকা দিয়েছে যে এই যে যারা নিযুক্ত হয়েছেন তারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন, অযোগ্য নয়। এই তালিকাটা যখন কোর্টে প্রকাশ হয়েছে, এসএসসির কাছে জানা হয়েছিল, রাজ্য সরকার কাছে জানতে চাইছিল, তারা এটা অস্বীকার করেনি যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছে। এরপরে তাদেরকে বলা হয়েছিল যে এই যাদেরকে সিবিআই চিহ্নিত করেছে তাদের বাইরে যারা আছে তাদের মধ্যে কি অবৈধভাবে পেয়েছে তা আপনারা বলতে পারবেন? এসএসসি বলতে পারেনি, আজ কি করে বলবে?
আর যদি বলে তাহলে তাদের সততা সম্পর্কে প্রশ্ন জাগবে। ঠিক, আমার এইখানে খটকা, এবং এটা আমি একমত হচ্ছি। তার কারণ আজকে আমাদের কাছে সিদ্ধার্থবাবুর যা সাক্ষাৎকার আছে তো রোজ দেখাই, আমি কলকাতা শহরের সমস্ত কাগজ, আনন্দবাজার, টেলিগ্রাফ শুধু নয়, সমস্ত কাগজের 27 তারিখের কাটিং আমার হাতে আছে। তাতে পরিষ্কার করে সিদ্ধার্থবাবু বলছেন, শুধু কৃষ্ণেন্দুকে দেয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে নয়, নানা ধরনের কারচুপি থাকতে পারে, কারুর একাডেমিক নাম্বার বাড়ানো হতে পারে, ইন্টারভিউয়ের নাম্বার বাড়ানো হয়ে থাকতে পারে, এরপরে যদি তালিকা থেকে আরও 30 জনের বেআইনি নিয়োগ বেরোয় তখন কি হবে। এই যুক্তি দেখে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাকিরা যোগ্য, এটা বলা হয়নি। জিনিসটা তো খুব সিম্পল। আমি বলছি এখন যদি এসএসসি বলে কেউ প্রশ্ন করতে পারেন, আগে কেন বলেননি, প্রশ্ন করতে পারেন, কিন্তু এখন অন্তত সমাধানের সূত্রটা কি পাওয়া যাবে? বৈধভাবে চাকরি পেয়েছে বলা হয়নি, একদম যোগ্য নয়। একটা হচ্ছে যে যদি এই যে ট্যাম্পারিং অফ স্কোর, মার্কশিট ইত্যাদি যদি থেকে থাকে, এটা যে কোনো সময় একজন কর্মরত শিক্ষকের যদি প্রমাণিত হয় তার চাকরি যেতে পারে। এর জন্য অ্যাট দি টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন এসেনশিয়াল, বাট সেটাই শেষ নয়। সেকেন্ড, আমি আপনাকে আরেকটা জিনিস বলছি, স্কুল সার্ভিস কমিশন, তারা দেখবেন যে ডেটাটা আমার মনে নেই সঠিক, তারা যে সংখ্যাটা বলছে যে অবৈধ, বাকিদের তো বৈধ বলতে পারছে না। আমি বলছি যে রাজ্য সরকারের নোটে দেখুন, মিনিস্টার ক্যাবিনেট যেখানে হচ্ছে সেখানে সুপার নিউমারি পোস্ট 6861 খানা তৈরির কথা ছিল। এই ডেটাটা আসলো কোত্থেকে? তাহলে এই ডেটাটার একটা সূত্র ডেফিনেটলি কোথাও আছে। 6861 যদি এই অবৈধ লোকেদেরকে অ্যাকোমোডেট করার জন্য হয়, এবং যদি এসএসসিও যদি দেখেন যে 6861 দীর্ঘায়িত করবো না, আমি বলছি 6120 কাছাকাছি একটা ফিগার কিন্তু সুপ্রিম কোর্টের রায়তেই আছে, যেখানে পশ্চিমবঙ্গের এসএসসি জানিয়েছে যে গোঁজামিল, এবং আমি নজরুলদার পরিভাষা ধার নেব, সেটা হচ্ছে অবৈধর ক্ষেত্রে সেই ফিগারটা সুপ্রিম কোর্টের রায়ে 6515। আমি বলছি হতে পারে এই দুটো একই রকম, কিন্তু খুব দ্রুত আমার সেটা বলেনি আমি এক্স্যাক্টলি, সেখানেই তো খটকাটা। আজকে যদি ওরা বলে দেয় যে আমাদের কাছে লিস্ট আছে, এসএসসি দিল, তাহলে সাপ্রেশন অফ মেটেরিয়াল ফ্যাক্টস আওতায় আসবে। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, কোথাও তোমরা বলতে পারলে না আজকে কিসের ভিত্তিতে তোমরা এই লিস্টটা বার করবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আরো কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। একটা লাইন যোগ করতে চাই, মমতাদি যেটা বলছেন যে 9000 10,000 আসামি পার হয়ে যাক, যেটা ওনার লক্ষ্য, অপরাধী পার হয়ে যাক, একজনও যেন নিরপরাধী সাজা না পায়। এই কথাটা প্রযোজ্য 9000 10,000 কোথায় আইনে লেখা আছে আমি জানি না, কিন্তু এই কথাটা প্রযোজ্য। তো ঘটনা হচ্ছে যে এই কথায় আমার বক্তব্য হচ্ছে যে এই কথাটা প্রযোজ্য কোন ক্ষেত্রে? যে দুটো খুনের আসামি তাকে আপনি মুক্তি দিতে পারেন, একটা ডাকাতির আসামি আপনি একটা মুক্তি দিতে পারেন, একটা অযোগ্য শিক্ষক, একজনও যদি অযোগ্য শিক্ষক থাকে, একজন শিক্ষক তার শিক্ষকতার জীবনে অন্তত কয়েক হাজার ছেলে মেয়েকে পড়াবে, এই অযোগ্য শিক্ষকেরা প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস করে যাবে। মুখ্যমন্ত্রী সেটা চাইছেন কিনা এটাও বাংলার মানুষকে বুঝতে হবে। মুর্শিদাবাদের বহু মানুষ এক কাপড়ে ভিটে ছেড়ে আশ্রয় শিবিরে, এসএসসির চাকরি হারানা রোজগার হারিয়ে রাস্তায়। ওদের কারো কাছেই নববর্ষ শুভ নয়। অন্যদিকে মঙ্গলবার সেই নববর্ষ নিয়ে তৃণমূল ও বিজেপির চর্চা উঠল তুঙ্গে। আমি সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। ভোট আসলেই এরকম ধরনের অনেক পরিকল্পনা তৈরি হয়। বাকযুদ্ধের শুরুটা হয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ও বিরোধী দলনেতার পাল্টা কটাক্ষ ঘিরে। পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক্স হ্যান্ডেলে লেখেন, আমি বাংলায় গান গাই। বাংলা দিবসের সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাই বোনেদের জানাই অনেক শুভেচ্ছা। আরো বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরো সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব বন্ধন। পাল্টা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, রোম যখন পুড়ছিল সম্রাট নীরও তখন বাঁশি বাজাচ্ছিলেন। রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে আপনিও গান গাইবেন, সেটাই স্বাভাবিক। তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল। সবাই নিজের হাল ফেরানোর কথা বলার সাথে সাথে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন। এই রাজ্য বেহাল, হাল খাতার সাথে সাথে রাজ্যের হাল ফেরানোর জন্য আপনারা প্রার্থনা করুন। আমি সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। যে মমতা ব্যানার্জির আশীর্বাদে শুভেন্দু অধিকারী সাংসদ, বিধায়ক, মন্ত্রী, রাজনৈতিক পরিচয়, প্রতিষ্ঠা
তিনি যদি বছরের প্রথম দিন কোনো কুরুচিকর আক্রমণ করতে যান, রাজনৈতিক আক্রমণ করতে যান, এটা বাঙালি সমাজ ঠিকভাবে নেয় না। বাংলা ভালো আছে, আর বেহাল যদি কেউ থাকে সেটা দেশ, বেহাল যদি থাকে কেউ আমাদের বিরোধী দল। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই দিন পয়লা বৈশাখে বিশেষ কর্মসূচি নিয়েছিল বিজেপির মহিলা মোর্চা। বিজেপির মহিলা মোর্চার কর্মসূচি ছিল হাল ফেরানোর খাতা। রাজ্যের হাল ফেরাতে হবে এই দাবিতে কলকাতায় এই দিন জনসংযোগ কর্মসূচি করে বিজেপির সাংস্কৃতিক সেল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সুসজ্জিত শোভাযাত্রা যায় সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত। ট্যাবলোতে তুলে ধরা হয় বকেয়া ডিএ থেকে চাকরি বাতিল, আরজিকর কাণ্ডের মতো ইস্যু। পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে, খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের পরিস্থিতির মধ্যে নতুন বছর শুরু হবে, বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে, এটা আমরা কোনোদিন ভাবিনি। রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের, দুঃখের দিন পশ্চিমবাংলায় আর কি হতে পারে? সকাল থেকে বাংলা উৎসবে মুখর। দিলীপ ঘোষরা তারা যে অশান্তি বাংলায় চাইছেন এবং একটা বিরাট প্লটের মধ্যে দিয়ে অশান্তিতে তারা নানা রকম শক্তিকে ইন্ধন দিয়ে করাচ্ছেন দিলীপ ঘোষরা। শান্ত বাংলা, সুন্দর বাংলা, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সব হই হই করে একটা উৎসব পালিত হচ্ছে। সেখানে শকুনের রাজনীতি যারা করছেন তারা মিথ্যা কথা বলছেন। হালখাতা দিনে রাজ্যে শিল্পের হাল ফেরানোর ডাক দিয়ে মঙ্গলবার পথে নামে কংগ্রেসও। এই দিন সকালে কলকাতার ফিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সেখান থেকে লালবাজারের সামনে শিল্প নিগম দফতর পর্যন্ত মিছিল করে যান কংগ্রেস কর্মীরা। দফতরের সামনে নারকেল ফাটিয়ে পুজো দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পয়লা বৈশাখ সাত সকালে কংগ্রেসের মিছিল, নেতৃত্বে শুভঙ্কর সরকার। আমরা চাই পশ্চিম বাংলার এই পয়লা বৈশাখ শুভ বাংলার নববর্ষে বাণিজ্যে বসতি লক্ষ্মী, কিন্তু শিল্প হচ্ছে না, বাণিজ্য হচ্ছে না, আইন শৃঙ্খলার অবনতি, রক্তপাত ঘটছে। সেই রক্তপাত হানাহানি বন্ধ হোক। বাংলায় শিল্প চাই, শিল্প হলে চাকরি হবে, আইন শৃঙ্খলা ঠিক হলে ইনভেস্টমেন্ট হবে। হাল খাতা না হাল ফেরানোর খাতা? হাল ফেরানোর খাতা, হাল খাতা। কংগ্রেসের একটা আত্মসমালোচনা করা বারবার বিশেষভাবে উচিত। দায়িত্বজ্ঞানীদের মতো কার্যত বাংলায় উঠে যাওয়া একটা দল তারা সমালোচনা করবে, তারা ভাবুক দেশে তারা প্রধান বিরোধী দলের ভূমিকা আদৌ পালন করতে পারছে কিনা। বাংলার মানুষ এই কংগ্রেসকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জিকে মূল কংগ্রেসের স্বীকৃতি বাংলার বুকে দিয়ে দিয়েছে। এই বাস্তবটা তো তাদের মানতে হবে। পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে মহিলা তৃণমূল কংগ্রেসও। চন্দ্রিমা ভট্টাচার্য নেতৃত্বে গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো পর্যন্ত শোভাযাত্রা হয়। অংশ নেন ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। অশান্তি যে পরিকল্পিতভাবে করা হচ্ছে সেটাও আবার বেরিয়ে এসেছে, ফলে বোঝাই যাচ্ছে যে অশান্তি পরিকল্পনা করে করা হচ্ছে। ভোট আসলেই এরকম ধরনের অনেক পরিকল্পনা তৈরি হয়, সেটাও আবার সামনে চলে আসে। মানুষ বুঝতে পেরেছে যে কিসের জন্য কি হচ্ছে, এটা মানুষ বুঝতে পেরেছে। এখানে ইমিডিয়েটলি 356 লাগু করা উচিত। পশ্চিম বাংলায় হিন্দু সুরক্ষিত নয়। সিদ্দিকুল্লার জন্য মুর্শিদাবাদের মানুষের প্রাণ যাচ্ছে, তারা ঘর ছাড়া। আমার সেন্ট্রালে আমার বিনীত নিবেদন যে ইমিডিয়েটলি পশ্চিম বাংলাতে 356 লাগু করা হোক। মঙ্গলবার পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, পয়লা বৈশাখের শুভেচ্ছা। আশা করি এবছর আপনাদের সব আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমি সকলের সাফল্য, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। শুভ নববর্ষ। সামনে বিধানসভা ভোট, তার আগে নিজের মতো ঘুঁটি সাজাচ্ছে সব দলই। বাংলা নতুন বছরের শুরুর দিন থেকেই শুরু হয়ে গেল সেই লড়াই। বাংলার মানুষ জানেন তারা ভালো আছেন। বাঙালিকে বাঙালিত্ব ভুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। 26-এর বিধানসভা ভোটের আগে জাত ধর্ম নিয়ে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। তৃণমূলের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া গেরুয়া শিবির। এর পাল্টা হিসেবে কি বাঙালি উষ্মিতাকে অস্ত্র করতে চাইছে তৃণমূল? প্রশ্নটা উঠছে কারণ পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস ও নববর্ষ পালনের জন্য জেলায় জেলায় সার্কুলার পাঠায় তৃণমূল। তাতে জেলা সভাপতি, জেলার চেয়ারম্যান, সাংসদ, বিধায়ক সহ সকল স্তরের নেতৃবৃন্দকে সব স্তরে অর্থাৎ জেলা, ব্লক, টাউন থেকে ওয়ার্ড, বুথ স্তর পর্যন্ত সকলকে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বাংলার নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের প্রচারে হোর্ডিং ব্যানারে ছেয়ে দিতে নির্দেশ দিয়েছে দল।
এদিন কলকাতা জেলায় একাধিক জায়গায় সেই অনুষ্ঠান করে তৃণমূল। একদিকে বাংলা নববর্ষ, আবার পশ্চিমবঙ্গ দিবস, বাংলার সকল মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, এটাই হচ্ছে আজকের দিনে সব থেকে বড় কামনা। বছরের এই দিনগুলোতে যেন আমাদের বাঙালিয়ানাটা বজায় থাকে। এমনি আমরা কলকাতা শহরে বাঙালিয়ানাটা হারিয়ে যাচ্ছি, সেটাকে পুনরায় ফিরিয়ে আনতে হবে এবং বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, এগুলো আমাদের পরম্পরাটাকে ধরে রাখতে হবে। 2021 সালের বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে এই বাঙালি উষ্মিতাকেই হাতিয়ার করেছিল তৃণমূল। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহদের বহিরাগত বলে আক্রমণ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার নিজের মেয়ে বলে প্রচার চালায় তারা। সেই ভোটে 200 আসন জয়ের টার্গেট করে 77-এই থেমে যায় বিজেপি। 2026-এও কি একই স্ট্র্যাটেজি নিতে চাইছে তৃণমূল? যেখানে কোথাও কোনো সমস্যা তৈরি হলে সমাধানটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকারই করবে। ফলে বাংলা একদম সঠিক অবস্থায় আছে। আর বেহাল যদি কেউ থাকে সেটা দেশ, বেহাল যদি থাকে কেউ আমাদের বিরোধী দল। এ নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে বিজেপি। যারা বাঙালি বাঙালি স্লোগান দিচ্ছে তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে বাঙালির প্রতিনিধি বানাচ্ছে, তারা বিহার থেকে কীর্তি আজাদ আর শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসে বাঙালির প্রতিনিধি করে দিল্লি পাঠাচ্ছে। আমরা কিন্তু পাঠাইনি। আমরা শান্তনু ঠাকুরকে পাঠিয়েছি, ডক্টর সুকান্ত মজুমদারকে পাঠিয়েছি, সৌমিত্র খানকে পাঠিয়েছি, ডক্টর জাস্টিস গাঙ্গুলিকে পাঠিয়েছি। এরা আমাদের প্রতিনিধি। পয়লা বৈশাখকে সামনে রেখে রাস্তায় নেমেছে আরএসএস প্রভাবিত বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনও। এই দিন মোহরকুঞ্জের সামনে থেকে মহারাজ শশাঙ্ক প্রবর্তিত বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছিল বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ। মহারাজা শশাঙ্ক প্রবর্তিত বাঙালির এই কালপঞ্জিকা, যেমন মহারাষ্ট্রে মহারাজা শিবাজির একটা সরকারি স্বীকৃতি আছে, সেরকম সুশাসক হিসাবে বাঙালি আনার প্রবর্তক মহারাজা শশাঙ্ক এবং বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা মহারাজা শশাঙ্কের সরকারি স্বীকৃতি, এবং মহারাজা শশাঙ্কের রাজধানী যে কর্ণ সুবর্ণ, তৎসন্নিহিত যে জেলা মুর্শিদাবাদ জেলার নাম পরিবর্তন করে আমরা কর্ণ সুবর্ণ জেলা করবার প্রস্তাব রাখছি। গত প্রায় 70 বছর এবং তার আগে থাকতে বিভিন্ন রকম ইতিহাসকে চেপে দেওয়া হয়েছিল, চলেছে সে পদ্ধতি এখনো চলেছে। বাংলার সংস্কৃতি বা বাঙালির সংস্কৃতি বলতে যা বলা হয় সেটা ঠিক ওই রকম নয় যেরকম ভাবে আমাদের কাছে আনা হয়। এই শোভাযাত্রা থেকেই মুর্শিদাবাদের নাম পরিবর্তন করে কর্ণ সুবর্ণ করার দাবির স্লোগান ওঠে। বাংলা নববর্ষ শুরু করেছিলেন মহারাজা শশাঙ্ক। আমি মুর্শিদাবাদের ভূমিপুত্র, আমি জানি, আমি একাধিকবার গেছি সেই শশাঙ্কের রাজধানীতে, কিন্তু দেখা যাচ্ছে শশাঙ্ক দীর্ঘদিন রাজত্ব করার সত্ত্বেও এই নাম না রেখে, শশাঙ্কের যে কর্ণ সুবর্ণ রাজধানীর নামে সেটা না রেখে এই জেলার নাম করা হয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁ, যিনি এখানকার মানুষদের অত্যাচার করেছেন, প্রজাদের অত্যাচার করেছেন, জমিদারদের উপর অত্যাচার করেছেন, নানা নিপীড়ন করেছেন, তার নামে এটাকে মুর্শিদাবাদ জেলা করা হয়েছে। মঙ্গলবার 1432 বঙ্গাব্দের পয়লা বৈশাখ। কিন্তু এই বঙ্গাব্দের সূচনা কি করে, কবে থেকে, এই বঙ্গাব্দের প্রবর্তককে, এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে আরএসএস প্রভাবিত একাধিক সংগঠনের দাবি বঙ্গের স্বাধীন রাজা মহারাজ শশাঙ্কই হলেন বঙ্গাব্দ এর প্রবর্তক। 8ই এপ্রিল তার একটি মূর্তি উন্মোচন করা হয় সল্টলেকের ইজেডসিসিতে। যে সময় ভগবান বুদ্ধ সবে সবে দেহ রেখেছেন এবং সেই সময় বৌদ্ধদের প্রভাব প্রতাপ অনেক বেশি, এবং সেই সময়টা আমরা যেটা পড়ার মাধ্যমে জানতে পারি যে বৌদ্ধ অগ্রাসন প্রচণ্ড পরিমাণে সেখানে হিন্দুদেরকে কনভার্ট করছে, সেখানে বিভিন্ন মন্দিরকে পরিবর্তিত করছে। সেইখানে হঠাৎ করে মহারাজা শশাঙ্ক তিনি একজন হিন্দু সম্রাট হিসাবে এসে সেই অগ্রাসনের হাত থেকে তিনি হিন্দুদেরকে রক্ষা করছেন, আটকাচ্ছেন। এবার যেহেতু এই টাইম লাইনটা আমরা পেয়ে যাচ্ছি, ফলে গুপ্ত যুগের সেই সময়কার যে অলঙ্করণগুলি, গুপ্ত যুগের সেই সময়কার যে পরিধানগুলি, এইগুলির মাধ্যমে মহারাজা শশাঙ্কের একটা রূপচিন্তা আমরা করছি। যে শশাঙ্কের মূর্তিটি এখানে উন্মোচন হলো, আমাদের মনে হয়েছে এটা ইতিহাসগতভাবে এবং সমাজগতভাবে বাঙালিত্ব এবং শশাঙ্ক এই মিলে একটা ইতিহাস তুলে ধরার এরা চেষ্টা করেছেন। আমরা সেটিকে স্থাপন করব আমাদের মিউজিয়ামে, এবং সেখানে প্রচুর দর্শনার্থী আসেন আমাদের মিউজিয়ামে। তো সেখানে আমরা কিউআর কোডের মাধ্যমে শশাঙ্কের একটা ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। সব মিলিয়ে বাংলা নববর্ষের শুরুর দিনে বাঙালি অস্মিতা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন। এবিপি আনন্দ।